আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কিছু বাটি আর হাঁড়ি জমেছিল সিঙ্কে, তো সেগুলো আর কি একটু ধুয়ে নিচ্ছি। আর দেখা যায় কি প্রতিবেলাতেই কিছু না কিছু প্লেট বাটি চামচ এগুলো জমা হয়, যেহেতু বাসায় বাচ্চা আছে। তো সে দেখা যায় মাঝে মাঝে এগুলো দিয়েও খেলা শুরু করে। তো এই জন্য আর কি আবার সেগুলো ধুয়ে না ব্যবহার করলে আমার কাছে আবার ভালো লাগে না। তো এই জন্য দেখা যায় যে সব বেলাতেই আর কি কিছু না কিছু থাকে। তো যাই হোক, আমি প্লেট বাটি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপরে একটু সিঙ্কটাও ভালো করে মেজে নিচ্ছি। তো আসলে সব সময় দেখা যায় যে সিঙ্কটা পরিষ্কার রাখারই চেষ্টা করি, কারণ রেখে দিলে পরে কিন্তু এগুলো ওঠাতে, ময়লাগুলো ওঠাতে একটু কষ্ট হয়ে যায়। তো আমি এর পাশাপাশি ওয়ালটাও একটু ক্লিন করে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ছিটা ফোটা লাগে। তো তখন আসলে এগুলো দেখতেও খারাপ লাগে আর উঠাতেও কষ্ট হয়ে যায়। তো এই জন্য আসলে সাথে সাথে এগুলো পরিষ্কার করে ফেললে কষ্টটাও কম হয়। তো এই তো আমার সিঙ্কটাও ধোয়া হয়ে গেছে। এখন আমি ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো চুলাটাও আমার ময়লা বেড়েছে, কারণ যেহেতু আমি 2 দিন হয়ে গেল চুলাটা ধরতে পারিনি। তো এই জন্য আজকে ভাবলাম যে না, রান্না করার আগে আজকে চুলাটা ভালো করে একদম ডিপ ক্লিন করে ফেলবো। আর যেহেতু আসলে কাচের বার্নার, আর পরিষ্কার না করলে কিন্তু দেখতে খারাপ লাগে, আর পরিষ্কার না করে রান্না করলেও আসলে ভালো লাগে না। তো আজকে চুলাটাও ধুইবো এবং পাশাপাশি আশেপাশে যে ওয়ালের টাইলসগুলো এগুলো একটু ক্লিন করে ফেলবো। আসলে চেষ্টা করি সব সময় যে চুলার পাশাপাশি ওয়ালটাও পরিষ্কার করে ফেলতে, কারণ এতে দেখা যায় যে একটু কষ্টটা কম হয়। আর রান্না করলে তো তেল অবশ্যই ছিটে যায়, মশলাগুলোও ছিটে যায়। তো ওয়াল কিন্তু আসলে দেখতেও খারাপ লাগে। আর মানে বেশি দিন হয়ে গেলে তো ওগুলো, ওই দাগগুলো একদম বসে যায়, তখন তো পরিষ্কার করতে আরও বেশি কষ্ট হয়ে যায়। তো এই জন্য আর কি চিন্তা করলাম যে না, যেহেতু চুলাটা ডিপ ক্লিন করছি সেহেতু সাথে সাথে ওয়ালগুলো একটু ভালো করে পরিষ্কার করে ফেলি। আর এই যে আমার এই যে গ্যাসের যে পাইপটা, এটাও দেখলাম যে মানে তেলের কাস্টে পড়ে গেছে। তো এটাকেও আমি ভালো করে সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি। আর 2 দিন ধরে আসলে চুলাটা ধরতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। এই জন্য আর কি পরিষ্কার করার মানে মন মানসিকতা ছিল না, করতে পারিনি। তো এই জন্যই আর কি আজকে ডিপ ক্লিনটা করে নিচ্ছি। তো যাই হোক, আমি চুলাটা ভালো করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে কিছু মাছ ভিজিয়ে রেখেছিলাম, এখন এই মাছগুলোকে আজকে রান্না করব, রুই মাছ। তো আমাদের বাসায় আসলে দেখা যায় যে বেশিরভাগই রুই মাছটা খাওয়া হয়, বড় ধরনের আর কি। তো এটা ছিল মাঝারি টাইপের, কারণ বাচ্চারা আসলে কাঁটা খেতে, মানে কাঁটাযুক্ত মাছ খেতে পারে না, বিশেষ করে আমার ছোটো মেয়েটা। তো এই জন্য একটু মানে বড় মাছই লাগে। আর রুই মাছটা দেখা যায়, তাজা রুই মাছ খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি মাছগুলোকে রেডি করে নিয়েছি। আর এই যে চুলায় কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, কারণ সকালে যেহেতু হালকা পাতলা নাস্তা করেছি। আর এই যে দেখেন, চুলায় কিন্তু গ্যাসের পরিমাণটা খুবই কম। তো কি করব, এতেই আর কি দিয়ে দিয়েছি যে ভাতটা হতে থাক। আর ক্যামেরায় কিন্তু আগুনটা দেখাই যাচ্ছে না। তো কি পরিমাণে আসলে গ্যাসের সমস্যা, আসলে কি করব, ঢাকা শহরে কাজের থেকে মানে অকাজের জিনিসগুলাই বেশি লাগে। তো আসলে বাসা বাড়িতে তো গ্যাসের চুলা, তারপরে সিলিন্ডারের গ্যাসের চুলা, তারপর ইলেকট্রিক চুলা, এত কিছু তো আসলে লাগে না। কিন্তু তারপরে ইদানিং যে অবস্থা, তাতে কিন্তু আসলেই সব কিছুরই প্রয়োজন হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি মিষ্টি কুমড়া ভাজি করব আজকে। তো রুই মাছের মাথা দিয়ে আর কি মিষ্টি কুমড়াটা ভাজি করব।
আর এখানে আমি চাল কুমড়া কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তো আসলে সব কিছুই কেটে ক্লিন করে একদম রেডি করে রেখেছি, যাতে আমার রান্না করতে কষ্ট না হয়। আসলে হ্যাঁ, রান্না করার আগে সব কিছু একদম জোগাড়যন্ত্র করে রাখলে কিন্তু খুব সহজে রান্নাটা করে ফেলা যায়। তো এই তো আজকে এগুলোই রান্না হবে। তো ভাত তো হচ্ছে একদম মানে নিভু নিভু চুলায়, তো দেখাই যাচ্ছে না। তো কিছুক্ষণের মধ্যে হয়তো গ্যাস চলে আসবে, তো তখন আর কি আমি এই তরকারিগুলো রান্না করে ফেলবো। আর এদিকে আতপ চাল, তো আমাদের এলাকায় তো আসলে এগুলোকে আতপ চাল নামেই ডাকে। তো আপনাদের কোন কোন জেলায় আসলে কিভাবে ডাকে সেটা তো জানি না। তো আজকে ইচ্ছে করেছে যে পিঠা বানাবো, চিতই পিঠা। তো আমার তো চিতই পিঠা খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য চিন্তা করেছি যে আজকে বানাবো। তো এই জন্য আর কি চাল ভিজিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, দেখা যায় 2-3 ঘন্টা আর কি ভিজিয়ে রাখবো, এতে করে চাল কিন্তু নরম হয়ে যাবে। আর আমি চালটা আসলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, কারণ আসলে এগুলো আমি গুঁড়ো করবো না। তো আমি কিন্তু বাসায় এভাবেই পিঠা বানাই যখন খেতে মন চায় আর কি। তো এই তো এখন কিন্তু পানিটা স্বচ্ছ হয়ে গেছে, তো এখন এইভাবেই রেখে দেব। আর আমার কিন্তু ভাত রান্নাও হয়ে গেছে, তো আমি এখন চুলায় মাছ ভাজতে দিয়েছি। তো মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। তো আসলে আমার বাসায় কেউই আর কি মাছ ভেজে না দিলে তরকারিতে খেতে পারে না। তো অনেক আপুরা দেখি যে মাছ মশলার মধ্যে কষিয়ে তারপরে রান্না করে। তো আসলে আমার হাজব্যান্ড ওইভাবে পছন্দ করে না। আর আমরা আসলে যেহেতু এভাবে খেয়ে অভ্যস্ত, তো এই কারণে আর কি হালকাভাবে ভেজে রান্না করি। আর এই কড়াইতে কিন্তু আমার যে কোনো ধরনের ভাজি কিন্তু খুব ভালো হয়। তো আজকে লেগে লেগে যাচ্ছিল, কেন এরকম হচ্ছিল বুঝতে পারলাম না। হয়তো তেলটা গরম কম হয়েছিল, এই জন্য হতে পারে। তো যাই হোক, মাছগুলো কিন্তু উল্টিয়ে দিতে একটু কষ্টই হচ্ছিল, যেহেতু আর কি লেগে যাচ্ছিল। তো মাছগুলোকে এই এক পাশ উল্টিয়ে তারপরে আর কি নামিয়ে ফেলবো। আর ওই যে দেখেন আমার চুলায় কিন্তু আগুনই দেখা যাচ্ছে না ক্যামেরাতে। তো এই পাশে ডান পাশের চুলার থেকে বাম পাশের চুলায় একটু আগুন পাওয়া যায়, এই জন্য আর কি ওই চুলায় রান্না করতেছি। যেহেতু তাড়াহুড়াও করতেছি একটু। আর এই তো মাছ ভাজা হয়ে গেছে, তো এখন আমি চাল কুমড়াটা রান্না করব, এই জন্য আর কি চুলায় পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে তারপরে যে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখেন আমার রান্নাঘরে জানলা দিয়ে কি পরিমাণ রোদ এসেছে। আর এই রোদে আসলে রান্না করতে কিন্তু খুবই কষ্ট লাগে আমার। আর আমি যে এখানে রান্না করছি পুরো রোদ কিন্তু আমার একদম শরীরে লাগছে। তো আসলে এমনিতেই আমার মাথা ব্যথা একটু সমস্যা আছে। তো এরকম রোদ্রে রান্না করলে আমার মাথা কিন্তু আরও ব্যথা হয়। তো দেখা যায় 1-2 দিন পর পরই আসলে আমার মাথা ব্যথাটা হয়ে থাকে। তো কী আর করা, কিছুই তো করার নেই, যেহেতু রান্নাঘর আসলে পশ্চিম দিকে মুখ দেওয়া, তার এই টাইমে একটু গ্যাস আসে। তো এই টাইম ছাড়া আসলে গ্যাস পাওয়াও যায় না। তো যাই হোক, এই তো আমি চাল কুমড়াটা ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলে যখন বলক চলে এসেছে তখন আর কি আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে লাউ কুমড়া এই জাতীয় জিনিসগুলো আমার খেতে খেতে আর ভালো লাগে না, তারপরও যেন কেন হাজব্যান্ড শুধু এগুলোই নিয়ে আসে। আসলে ওর ভালো লাগে যেহেতু এই জন্যই নিয়ে আসে। আর আমিও চেষ্টা করি ওর ভালো লাগা জিনিসগুলো একটু রান্না করে দিতে। তো যাই হোক, এই তো আমার চাল কুমড়া রান্না কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে কড়াইতে আর কি মাছ ভেজেছিলাম, তো সেই কড়াইতে একটু তেল ছিল, মাছের তেল। তো চিন্তা করলাম যে ওই কড়াইতে যদি আমি মিষ্টি কুমড়াটা ভাজি করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই তো আমার মিষ্টি কুমড়াটাও কিন্তু একটু নরম হয়ে এসেছে, তো আমি মাছও দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আসলে মিষ্টি কুমড়া এইভাবে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে দেখেন রান্নাঘরে জানলা দিয়ে
এতক্ষণ কিন্তু অনেক রোদ ছিল, আবার এই যে মেঘে ঢেকে গেছে। আসলে বর্ষার সিজনে এই বৃষ্টি, এই রোদ আসলে ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এ তো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে চাল কুমড়া রান্নাটাও হয়ে গেছে এবং মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। তারপরে এই তো একদম সন্ধ্যার পরে এই যে পিঠা বানাচ্ছি। তো ব্লেন্ডারে কিন্তু আমি চালটা ভালোভাবে পেস্ট করে তারপরে এই তো পিঠা বানানো শুরু করে দিয়েছি। অলরেডি আমার বেশ কিছু পিঠা বানানো হয়ে গেছে। তো মেয়েরাও খেয়ে নিয়েছে, যেহেতু বিকেলের নাস্তা বলেন আর সন্ধ্যার নাস্তা বলেন। এই যে দেখেন, আসলে এই পাত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমি কোন পর্যন্ত আসলে ব্যাটারটা গুলেছিলাম। তো এখন এই যে এইটুকু আছে, একদম অল্প পরিমাণে। তো আসলে ভিডিও করতে প্রথমে মনেই ছিল না, পরে মনে হলো যে আমি তো ভিডিও করিনি। তো এখন যেহেতু যেটুকু আছে এটুকুই ভিডিও করি। তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং ফুলকো ফুলকো হচ্ছিল, আর প্রচুর ছিদ্রযুক্ত। তো এরকম পিঠা হলে কিন্তু বানাতেই মন চায়, মন শুধু চায় যে বানাতেই থাকি। আর এই যে দেখুন আমার পিঠাগুলোর অবস্থা কি সুন্দর ফুলে উঠেছে। তো আসলে অনেক মানে আমি দেখা যায় যে কয়েকদিন পর পরই বানাই। তো বানাতে বানাতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন আর পিঠা নষ্ট হয় না সহজে। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমার এরকম হতো না। অনেক গুঁড়ি নষ্ট করেছি, কিংবা এরকম ব্যাটার বানিয়ে বানিয়ে ফেলে দিয়েছি, বানাতে পারিনি, হয় না, কিংবা কাঁচা থাকে। তো আসলে বানাতে বানাতে এখন একটু এক্সপার্ট হয়ে গেছি। তো এখন আর সহজে গুঁড়ি নষ্টও হয় না। আর আমার যখনই মন চায় তখনই আমি বানাতে পারি, আর বানালে এরকম ফুলকো ফুলকো হয়। তো আসলে এগুলো দেখে কিন্তু খেতে মন চায়। আর খুব মজা হয়েছিল, যেহেতু আতপ চালের। আর কিনে খেতে গেলে কিন্তু এই একটা পিঠায় এখন 10 টাকা করে নেয়। আর বাসায় বানালে দেখা যায় যে মন ইচ্ছা মতো যত খুশি ততই বানানো যায়। তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে পিঠাগুলো কেমন লেগেছে। আর এই তো শেষ বেচটা দিয়ে দিচ্ছি। তো শেষ বেচে আসলে বেশি মানে হাঁড়ির যতগুলা ছিদ্র আছে সবগুলাতে আর কি দিতে পারিনি, এই 3টাই দিয়েছি। কারণ যেহেতু একদম শেষের দিকে, তো আসলে 5টা পিঠা কিন্তু হয়নি, 3টাই হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এত সুন্দর করে পিঠা বানাতে পেরেছি, খেয়েও ভালো লেগেছে। আর বাচ্চারাও খেয়ে খুব খুশি হয়েছে। তো আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে পিঠা বানিয়েছি, কিন্তু আপুদের ভাইয়াদের খাওয়াতে পারলাম না, এজন্য আর কি খারাপ লাগছে। তো ইনশাল্লাহ কোনো একদিন হবে। তো আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভকামনা সকলের জন্য।